এবার দেখো এসছি B56 পেজের গ্রামার সেকশানে। প্রথমে দেখো রয়েছে ডু অ্যাজ ডিরেক্টেড। দেখো এখানে কি বলছে, ইট সাম মোর সন সি সেট। থ্যাংক ইউ ম্যাম থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, আমাদেরকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে আসতে হবে। দেখো লেখা আছে ন্যারেশন চেঞ্জ করতে হবে এখানে। তো এখানে দেখো কথাটা বলছে মিসেস জোন্স কাকে বলছে, রজারকে বলছে। দেখো এখানে সন, দেখো এখানে সম্বোধন করা হয়েছে রজারকে। মিসেস জোন্স রজারকে সন বলে এখানে সম্বোধন করছে। তো আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে যখন কোনো ডাইরেক্ট স্পিচে কেউ কাউকে কোনো নাম ধরে সম্বোধন করবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অ্যাড্রেসিংকে ইউজ করতে হবে। দেখো আমি এখানে করছি অ্যাড্রেসিংকে ইউজ। তো দেখো অ্যাড্রেসিং ADRESS, অ্যাড্রেসিং অ্যাজ সন। এই যে রজারকে কিন্তু এখানে মিসেস জোন্স সন বলে সম্বোধন করেছেন, ঠিক আছে। এই জন্য কিন্তু আমি এখানে এই যে অ্যাড্রেসিং অ্যাজ সনটা লিখলাম এখানটাতে। যদি এখানে সন ওয়ার্ডটা না থাকতো সেই ক্ষেত্রে কিন্তু আমি এই ব্যাপারটাকে লিখতাম না। তো এখানে দেখো ইট সাম মোর, এটা কিন্তু হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে কিন্তু মিসেস জোন্স রজারকে অনুরোধ করছে, বলছে না ইট সাম মোর, হ্যাঁ আর কিছুটা খা বাছা। তো এখানে কি লিখবো, সি রিকোয়েস্টেড। যেহেতু আমি এখানে বললাম এখানে কিন্তু অনুরোধ ব্যাপারটা বোঝাচ্ছে। সি রিকোয়েস্টেড টু ইট সাম মোর। এইভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করলাম। কেমন, যেহেতু এখানে সনটা উল্লেখ ছিল রিপোর্টিং স্পিচের মধ্যে, তাই কিন্তু আমাকে এখানে অ্যাড্রেসিংকে ইউজ করতে হলো সম্বোধন ব্যাপারটাকে বোঝানোর জন্য। অ্যাড্রেসিং অ্যাজ সন সি রিকোয়েস্টেড, এই সিটা সি সেটটা এখানে সি রিকোয়েস্টেড করলাম, কারণ এখানে কিন্তু অনুরোধ ব্যাপারটা বোঝাচ্ছে। সি রিকোয়েস্টেড টু এই যে ইট সাম মোর। এইভাবে দেখো তারপরে আসছি, দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম। দেখো নেওয়া হয়েছে দ্য আইজ দ্য বিট শর্ট স্টোরি থেকে এখানটাতে। এখানে দেখো ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো এখানে কর্তা হচ্ছে দেখো দ্য ক্যারেজ হুইলস, ভার্ব হচ্ছে দেখো চেঞ্জ, কি চেঞ্জ করেছিল, দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, হ্যাঁ তাদের শব্দ এবং ছন্দকে। তো যেহেতু দেখো এখানে এটা হয়েছে দেখো ভার্বটা দেখো সিম্পল পাস্টে রয়েছে এই বাক্যটা। এখানে অবজেক্ট হচ্ছে দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, এটাকে সামনে নিয়ে এসো। দেখো লিখছি দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, RHYTHM, রিদম। দেখো দুটো বিষয় রয়েছে এখানটাতে, তো আমি এখানে ওয়্যার করব যেহেতু সিম্পল পাস্ট বা পাস্ট টেন্স। দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম ওয়্যার এই যে চেঞ্জড, ভিতরি চেঞ্জড বাই নিয়ে দ্য ক্যারেজ হুইলস, বাই দ্য ক্যারেজ হুইলস। এইভাবে যারা ভয়েস চেঞ্জ জানো তার ব্যাপারটা বুঝতে পেরেছ। দেখো এবার তারপরে আসছি, সি ওয়াজ সাইলেন্ট, সে ছিল নীরব। নেগেটিভ করতে হবে, মানে না ব্যাপারটাকে নিয়ে আসতে হবে কিন্তু অর্থ এক রাখতে হবে। সি ডিড নট সে এনিথিং। কিছু কিছু গ্রামার রিপিট হচ্ছে কিন্তু, হ্যাঁ বিভিন্ন পেজের মধ্যে। সি ডিড নট সে এনিথিং, এই এটা হয়ে গেল। দেখো ডিড নট এলো এখানটাতে, সে এনিথিং, সে কিছুই বলেনি, তার মানে কি সি ওয়াজ সাইলেন্ট। এইভাবে দেখো তারপরে আসছে, মাই প্যারেন্টস ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার মাতা পিতা বহুদূর পর্যন্ত পরিচিত ছিল একজন আদর্শ দম্পতি হিসাবে। তো এখানে দেখো রিগার্ডের নাউন ফর্ম করতে হবে, এই যে নাউন ফর্ম করতে হবে। তো রিগার্ডের নাউন ফর্ম হচ্ছে রিগার্ড, হ্যাঁ দেখো করছি। তো মাই প্যারেন্টস ওয়্যার ওয়াইল্ডলি রিগার্ডেড, দেখো এটা প্যাসিভ ভয়েসে রয়েছে কিন্তু, হ্যাঁ সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে। তো আমি কিন্তু এখানে প্যাসিভ ভয়েসই করব। দেখো মাই প্যারেন্টস ওয়্যার হেল্ড ইন ওয়াইড রিগার্ড, এই যে অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। মাই প্যারেন্টস ওয়্যার হেল্ড ইন ওয়াইড রিগার্ড অ্যাজ অ্যান, এই যে অ্যাজ অ্যান হবে, অ্যান্ড এখানে হবে অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। এইভাবে তো এখানে এই সেন্টেন্সটার অর্থ কী হলো, আমার মা বাবাকে বহুদূর পর্যন্ত একটা আদর্শ দম্পতির স্বীকৃতি, হ্যাঁ বা পরিচয় দেওয়া হতো। ঠিক আছে, দেখো রিগার্ডটা কিন্তু আমি এখানটাতে রিগার্ডই করলাম, রিগার্ডেড ছিল এখানটাতে, হ্যাঁ এটা প্যাসিভ ফর্মে ছিল ওয়্যার রিগার্ডেড। ঠিক আছে, তো এখানে কিন্তু এটা পাস্ট পার্টিসিপল ছিল ওয়্যার রিগার্ডেড। ঠিক আছে,
এটা দেখো আমি নাউন ফর্ম করে দিলাম। মাই প্যারেন্টস ওয়ার হেল্ড ইন, দেখো এই হেল্ড ইনটাই কিন্তু ইউজ করতে হবে, হ্যাঁ মনে রাখবে। কিন্তু যখন তোমরা এই রিগার্ডকে নাউন ফর্মে আনবে তখন কিন্তু তোমাদেরকে যে হেল্ড ইন এই যে ফ্রেজটাই কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে? এইভাবে দেখো। তারপরটা আসছি, মাই মাদার্স লিনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান মাই ফাদার্স। তো দেখো এখানে ডিগ্রি চেঞ্জ করতে হবে। বাক্যটা মানে কি, মাই মাদার্স লিনেজ, আমার মায়ের বংশটা ওয়াজ মোর ডিস্টিংগুইশ, ছিল কি বেশি ভিন্ন, দ্যান মাই ফাদার্স, আমার বাবার থেকে। তো এখানে দেখো রয়েছে এটা, দেখো মোর ডিস্টিংগুইশ, এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে, আমাদের কিন্তু পজিটিভ ফর্মে আনতে হবে, কেমন? তো আমি এই ক্ষেত্রে মাই ফাদার্স লিনেজকে প্রথমে দেখো আনছি। আমি আগেও ব্যাপারটা দেখিয়েছিলাম তোমাদেরকে, দেখো লিখছি মাই ফাদার্স লিনেজ, এই যে, হ্যাঁ এটা দেখো পাস্ট টেন্স, তো আমি এখানে ওয়াজ করবো, ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশ অ্যাজ মাই মাদার্স। এখানে কিন্তু শেষে আবার লিনেজ দেওয়া দরকার নেই, কেমন? যেমনটা এখানে দেওয়া হয়নি, এই যে ফাদার্স যেমন বলেছি এখানটাতে, তো তোমরাও এখানে কিন্তু লিখবে না। মাই ফাদার্স লিনেজ, আমার বাবার বংশটা, ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার্স, আমার বাবার বংশটা আমার মায়ের বংশের মতো কিন্তু অতটা ভিন্ন ছিল না। তো মতো ব্যাপারটা কিন্তু আমি এখানে নিয়ে এসেছি, দেখো এই যে অ্যাজকে ইউজ করেছি, এই যে অ্যাজ পজিটিভে অ্যাজ ইউজ করতে হয়, কেমন? আর কম্পারেটিভে এই দেখো এই যে মোর, এই যে মোর ডিস্টিংগুইশ, এখানে মোর ইউজ করা হয়েছে কম্পারেটিভের ক্ষেত্রে। দেখো তারপরে আসছি, অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, সমস্ত উত্তরগুলো ভিন্ন হওয়ার জন্য, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, জার তাদের মধ্যে কারোর সাথে সহমত পোষণ করলো না বা একমত হলো না, কেমন? তো এখানে দেখো কম্পাউন্ড সেন্টেন্সে আনতে হবে। তো এখানে দেখো একটা সিম্পল সেন্টেন্সে রয়েছে, আমাদের কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে ব্যাপারটাকে আনতে হবে। তো দেখো আমি করছি এখানটাতে, all the answers, আচ্ছা কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু অ্যান্ড বাট অর এই সমস্ত কনজাংশন দিয়ে হয়ে থাকে। তো এখানে কিন্তু আমাকে অ্যান্ড বাট অরের মধ্যে যে কোনো একটা কনজাংশনকে ইউজ করতে হবে। তো আমি এখানে দেখো অ্যান্ডকে ইউজ করছি। অল দ্য অ্যান্সার্স, দেখো বিংটাই কিন্তু আমি এখানে ওয়্যার করলাম, ওয়্যার ডিফারেন্ট, এই যে অল দ্য অ্যান্সার্স ওয়্যার ডিফারেন্ট অ্যান্ড এবং দ্য জার এগ্রিড with none of them, with none of, এইভাবে কম্পাউন্ড সেন্টেন্স হলো। দেখো এই দেখো এইটা অ্যান্ডটা নিয়ে এসেছি। কম্পাউন্ড সেন্টেন্স মানে কি, এখানে যে ক্লজগুলো থাকবে ওরা কিন্তু স্বাধীন, এখানে কিন্তু ডিপেন্ডেবল ক্লজের কোনো স্থান নেই। দেখো এখানে দেখো কি বলছে, অল দ্য অ্যান্সার্স ওয়ার ডিফারেন্ট, সমস্ত উত্তরগুলো ছিল ভিন্ন, অ্যান্ড দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, এবং জার কারোর সঙ্গে একমত বা সহমত হয়নি। যদি আমি এই পোর্শনটাকে মুছে দিই দেখো, সেই ক্ষেত্রে কিন্তু এই অংশটা কোনো অসুবিধা নেই। একইভাবে যদি আমি এই পোর্শনটাকে মুছে দিই সেই ক্ষেত্রে কিন্তু এই অংশটার কিন্তু কোনো অসুবিধা নেই। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে যে দুটো ক্লজ ইউজ হয়েছে ওরা কিন্তু উভয় হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এইভাবে। এবার দেখো তারপরে আসছে, এটা হচ্ছে দেখো আর্টিকেল প্রিপোজিশন। দেখো কি বলছে, আই মুভড ইজিলি অ্যালং the bath and felt for the window ledge. I felt it making a pretense of studying. টেক্সটটা পড়লে পরে খুব সহজে করা যায়। Pretense of studying the landscape. I heard the panting of the engine. এইভাবে তো খুব সহজ ব্যাপার ছিল। তো এই গেল B56 পেজের গ্রামারের কিছুটা অংশ। এবার দেখো এসছে এরার্সে, দেখো ইট কুড বি এ ফ্যাসিনেটিং, দেখো পড়লেই বোঝা যায়, কেমন? যারা টেক্সটটা ভালো করে পড়বে তারা খুব সহজেই এগুলোকে ধরতে পারবে, ঠিক আছে? টেক্সটটা যাদের ভালো করে পড়া রয়েছে রিডিং, তারা কিন্তু খুব সহজেই এই সমস্ত ভুলগুলো ধরতে পারবে। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম, কেমন? এভাবে। তো এই গেল B56 পেজের পুরো গ্রামার সেকশনটা। এবার দেখো আসছি B58 পেজের গ্রামার সেকশানে। দেখো তো এবার দেখো এসছি B58 পেজের গ্রামার সেকশানে। দেখো প্রথমেই রয়েছে ডু অ্যাজ ডিরেক্টেড। দেখো করছি, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর? আপনারা কি কাউকে চাই দোকানে যাওয়ার জন্য? দেখো কর্তা হচ্ছে ইউ আর অবজেক্ট হচ্ছে এখানটাতে সামবডি।
যদি তোমরা দেখো কোনো বাক্য এই ধরনের ডু ডাস বা ডিড দিয়ে শুরু হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় প্রথমেই কিন্তু বি ভার্বকে ইউজ করতে হবে। যদি প্রেজেন্ট টেন্স হয় সেই ক্ষেত্রে অ্যামি স্যার, আর যদি পাস্ট টেন্স হয় অর্থাৎ এখানে যদি ডিড থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওয়াজ বা ওয়্যারকে এখানে আমি ব্যবহার করব। কেমন? তো এখানে আমি কী করবো দেখো, সামবডিকে আগে নিয়ে আসবো। তো সামবডি মানে হচ্ছে একজন, তো ইজ সামবডি, ঠিক আছে? এগুলো মনে রাখবে কিন্তু, কেমন? ইজ সামবডি, দেখো এই যে নিড হচ্ছে দেখো ভার্ব, নিডেড, বাই কি ইউ, টু গো টু দ্য স্টোর, টু গো টু দ্য স্টোর নিয়ে চিহ্নটা বসিয়ে দেবে। কেমন? ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু চিহ্ন বসে, এটা মাথায় রাখবে তোমরা। খুবই সহজ ভয়েস চেঞ্জ, যারা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ জানো তারা ব্যাপারটা বুঝবে। দেখো তারপরে আসছি, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসিয়াম্মা। তো এখানে দেখো লাইনটা নেওয়া হয়েছে স্ট্রং রুটস আর্টিকেল থেকে, যেটা হচ্ছে এপিজে আব্দুল কালামের লেখা। দেখো স্প্লিট করতে বলেছে দুটো সেন্টেন্সে, দেখো আমি করছি দুটো সেন্টেন্সে স্প্লিট আপ। তো প্রথমে দেখো লিখছি, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার, নিয়ে এটা গেল এক নম্বরটা। এবার দেখো 2 নম্বরে আসছি, মাই মাদার্স মাদার্স নেম ওয়াজ আসিয়াম্মা। এটা একভাবে হয়। যদি তোমাদের মনে হয় এটা করবে না, আমি দেখো আর একটা দেখাচ্ছি, আমি এটা কিন্তু এখানে দেখাচ্ছি, হ্যাঁ এটার মধ্যে দেখাচ্ছি। দেখো দেখো 1 নম্বরে লিখছি, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্প মেট, এটা 1 নম্বরে গেল। এবার দেখো 2 নম্বরে আসছি, সি ওয়াজ মাই মাদার কি আসিয়াম্মা। এইভাবে এটাও করতে পারো তোমরা, আবার এটাও করতে পারো, ঠিক আছে? এটা কিন্তু এরই অ্যান্সার, এখানে জায়গা নেই বলে আমি এখানে তোমাদেরকে করে দেখালাম। তো দেখো আমি দুটোই বলছি, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার্স নেম ওয়াজ আসিয়াম্মা। এবার দেখো এটা বলছি, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, এটা 1 নম্বর। 2 নম্বরে, সি ওয়াজ মাই মাদার আসিয়াম্মা, ঠিক আছে? এইভাবে তো তোমরা এটাও করতে পারো অথবা এটাও করতে পারো, ঠিক আছে? যে কোনো একটা করলেই হবে। এবার দেখো আসছি তারপরটায়, এইটা দিয়ে দেখো। এবার দেখো আসছি এটাতে, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড হার, আমি তাকে জিজ্ঞেস করলাম। তো এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে। দেখো ডাইরেক্ট স্পিচ দিয়ে দিয়েছে, আমাদেরকে ইনডাইরেক্ট স্পিচে আনতে হবে। দেখো আই আস্কড, এটা কিন্তু ইন্টারোগেটিভ ফর্মে কিন্তু এই সেন্টেন্সটা মানে রিপোর্টিং স্পিচটা কিন্তু রয়েছে। কেমন? তো এখানে দেখো শুরু হচ্ছে দেখো ভার্ব দিয়ে, এবং আমাদের কিন্তু এখানে ইফকে ইউজ করতে হবে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে আসবো। দেখো আমি আসছি, আই আস্কড হার, ওটাকে সামনে নিয়ে এসো, আই আস্কড হার, এটা কিন্তু রিপোর্টিং ভার্ব। কেমন? এটাকে আমি সামনে আনলাম, আই আস্কড হার, ইফ বসিয়ে দেবে, ঠিক আছে? নিয়ে ইউকে ইউজ করো, ইউটা এখানে কে, ইউটা এখানে হচ্ছে কিন্তু মেয়েটা, ইফ সি, কেমন? নিয়ে দেখো ভার্বটাকে ইউজ করো, ইফ সি ওয়াজ। তো এখানে আমি দেখো ওয়াজ নিয়ে এলাম, এখানে কিন্তু আর ছিল, ঠিক আছে? তো এখানে কিন্তু ইউ ছিল বলে কিন্তু এখানে আর এসছে, কিন্তু আমি এখানে সি নিয়ে এসেছি, তো তাই এখানে আমি ওয়াজকে নিয়ে এলাম। রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে ছিল, তাই কিন্তু এখানে রিপোর্টিং স্পিচের ভার্বটাকে পাস্ট টেন্সে করতে হয়েছে। দেখো সি ওয়াজ করলাম, আই আস্কড হার ইফ সি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, এই যে DEHRA নিয়ে লাস্টে কিন্তু ফুল স্টপ, হ্যাঁ এই চিহ্ন কিন্তু দেবে না, ঠিক আছে? ন্যাশনাল ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো সাইন বসে না, একদম ফুল স্টপ বসে। তো এখানে অ্যান্সারটা দেখো কী হলো, আই আস্কড হার ইফটা কেন ইউজ করছি, কারণ এখানে কিন্তু রিপোর্টিং যে স্পিচটা রয়েছে সেটা কিন্তু ভার্ব দিয়ে শুরু হচ্ছে। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM, আমার মনে আছে কি আমার বাবা শুরু করতো তার দিন 4টের সময়, মানে ভোরের আগে কিন্তু 4টের সময়। তো এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। কেমন? দেখো আমি করছি, এখানে কিন্তু আমি অ্যাডজেক্টিভ ক্লজের নিয়মকে দেখো আমি অ্যাপ্লাই করছি। দেখো আই রিমেম্বার
রিমেম্বার মাই ফাদার, ফাদার, ঠিক আছে। হু হু নিয়ে এখানে উড আনো, উড, উড স্টার্ট। এবার তোমরা বলতে পারো যে আপনি এখানে উডটা কেন আনলেন, এখানে তো উড জাতীয় কিছু ছিল না। আচ্ছা, এখানে দেখো সেন্টেন্সটার অর্থ কী হচ্ছে, আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM। আমার মনে আছে কি আমার বাবা তার দিন শুরু করতেন 4টের সময়। এটা কিন্তু ওর বাবার অভ্যেস ছিল, ঠিক আছে, অভ্যেস। আমি এই বিষয়টা আমার বেশ কিছু ভার্বের ভিডিওতে বলেছি যে অতীতে যখন কোনো অভ্যেস থাকবে সেটা কিন্তু ইউজ টু অথবা উড দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। তো এখানে কিন্তু ইউজ করা হয়নি কিন্তু ইউজ টু বা উড, কিন্তু যেহেতু আমি এখানে এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে আসছি সেই জন্য কিন্তু আমাকে এখানে উডকে ইউজ করতে হবে। যেহেতু আমি এখানে কী করছি, এই যে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজের নিয়মকে অ্যাপ্লাই করছি। দুটো আমি ক্লজকে কিন্তু এখানে আলাদা করছি। কেমন, এখানে কিন্তু একটা ক্লজ ছিল, এখানে কিন্তু দুটো ক্লজ হচ্ছে। এটা হচ্ছে মেন ক্লজ আর এখান থেকে বাদবাকিটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। কেমন, তো কি হচ্ছে এখানে দেখো, আই রিমেম্বার মাই ফাদার হু উড স্টার্ট হিজ ডে নিয়ে এই যে অ্যাট 4 AM। দেখো এতখানি হচ্ছে কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে কিন্তু মেন ক্লজ। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে একটা থাকবে মেন ক্লজ এবং একাধিক হবে কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু এখানে দেখো একটা মেন ক্লজ আর একটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। তো আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM, এটা সিম্পল সেন্টেন্সে ছিল, সেই জন্য কিন্তু এখানে একটা ক্লজ রয়েছে। আর এটা দেখো কি হলো, আই রিমেম্বার মাই ফাদার হু উড স্টার্ট হিজ ডে অ্যাট 4 AM, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে করলাম অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজের নিয়মকে অ্যাপ্লাই করে। ঠিক আছে, এখানে কিন্তু দুখানা ক্লজ রয়েছে, একটা হচ্ছে এখান থেকে এতখানি, এই ক্লজটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এখান থেকে দেখো হু থেকে 4 AM এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, মানে নির্ভরশীল ক্লজ। এইভাবে দেখো তারপরটা আসছি, দ্য ব্লিডিং বার্ক উইল হিল, রক্তাক্ত ছালটা কী হবে, ঠিক হয়ে যাবে। ভার্ব ফর্ম ইউজ করতে হবে কার, এই যে ব্লিডিংয়ের। ব্লিডিংয়ে ভার্ব ফর্ম হচ্ছে ব্লিড। কেমন, দেখো আমি করছি, দ্য বার্ক, দেখো এখানেও কিন্তু আমি অ্যাডজেক্টিভ ক্লজের দেখো নিয়মকে অ্যাপ্লাই করছি। দ্য বার্ক হুইচ, এটা কিন্তু ফিউচার টেন্স। কেমন, তো দ্য বার্ক হুইচ ব্লিডস, দ্য বার্ক হুইচ ব্লিডস, দেখো কমা দিলাম, উইল হিল। দেখো দ্য বার্ক হুইচ ব্লিডস উইল হিল, দেখো বার্কটা যেটা রক্তপাত হয় উইল হিল, সেটা ঠিক হয়ে যাবে। এই দেখো দ্য ব্লিডিং বার্ক উইল হিল, এখানে কিন্তু দেখো কী হয়েছে এখানটাতে, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে, দ্য ব্লিডিং বার্ক। এটা কিন্তু এখানে অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসাবে কিন্তু কাজ করছে। দ্য ব্লিডিং বার্ক, সে রক্তাক্ত ছাল, উইল হিল। তো এখানে কিন্তু আমাকে ব্লিডিংকে ভার্ব ফর্মে আনতে হলো, দেখো আমি যেমনটা নিয়ে এসেছি। তো দ্য বার্ক হুইচ ব্লিডস, এইটুকুনি অংশ কিন্তু আমি এখানে প্রেজেন্ট ফর্মে রেখেছি। কেমন, আর এই ফর্মটা দেখো এখানটাতে আমি এই যে অংশটা, এটা কিন্তু ফিউচার অর্থাৎ সিম্পল ফিউচারে রয়েছে, যেমনটা দেখো এই বাক্যটা ছিল উইল হিল। দেখো আমি এখানে উইল হিল কিন্তু একে রেখেছি, শুধু যে পার্টটা আমি বানালাম অ্যাজ এ, এই যে ব্লিডটাকে অ্যাজ এ ভার্ব হিসাবে, সেটা কিন্তু আমি সিম্পল প্রেজেন্টে রেখেছি, দ্য বার্ক হুইচ ব্লিডস উইল হিল। এইভাবে দেখো তারপরটা আসছি, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দ্যান এ সামার্স ডে, তুমি হচ্ছ বেশি সুন্দর এবং বেশি আকর্ষণীয় একটা গ্রীষ্মের দিনের থেকে। পজিটিভ করতে হবে এবং অ্যাজকে ইউজ করতে হবে। পজিটিভ মানেই মনে রাখবে হয় সো অ্যাজ অথবা অ্যাজ। দেখো আমি এখানে করছি, তো এখানে আমি কী করবো, সামার্স ডেকে প্রথমে নিয়ে আসবো। দেখো আমি নিয়ে আসছি এ সামার্স ডে, এ সামার্স ডে, দেখো প্রেজেন্ট টেন্সে রয়েছে। হ্যাঁ, এটা দেখো এই যে আর্টটা কিন্তু এখানে প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো এই সামার্স ডে ইজ নট অ্যাজ লাভলি। আচ্ছা এখানে দেখো, এখানে একটা দেখো মোর রয়েছে, আবার দেখো এখানেও মোর রয়েছে। তো আমি কিন্তু এখানে দুবার অ্যাজকে ইউজ করবো। এ সামার্স ডে ইজ নট অ্যাজ লাভলি অ্যান্ড অ্যাজ টেম্পারেট অ্যাজ দাও। তো এখানে অর্থটা কী হলো, একটা গ্রীষ্মের দিন ইজ নট অ্যাজ লাভলি, নয় অতটা সুন্দর, অ্যান্ড অ্যাজ টেম্পারেট এবং অতটা আকর্ষণীয়, অ্যাজ দাও, তোমার মতো। কেমন, এইভাবে যারা ডিগ্রি জানো বা বোঝো তারা খুব সহজেই পারবে। যদি তোমাদের এই ধরনের ডিগ্রি না জানা থাকে তো তোমরা এই ভিডিওটা দেখতে পারো, এই ভিডিওয়ে কিন্তু সব কিছু আলোচনা করা রয়েছে। দেখো তারপরটা আসছি,
তো এবার দেখো আসছি আর্টিকেল প্রিপোজিশনে। দেখো কি বলছে এখানটাতে, সোয়েট পপড আউট অন দ্য বয়েজ ফেস অ্যান্ড হি বিগ্যান টু স্ট্রাগল। তারপরে মিসেস জোন স্টপড, মিসেস জোন থামলো অ্যান্ড জার্কড হিম অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ হার। নিয়ে পুট এ, এখানে হাফ হতো, হাফটা কিন্তু বয়ে দেওয়া নেই, হ্যাঁ, পুট এ নেলস অন অ্যাবাউট হিজ নেক অ্যান্ড কন্টিনিউ টু ড্র্যাগ হিম এই যে আপ দ্য স্ট্রিট। রাস্তার উপর কিন্তু ওকে টানতে লাগলো এইভাবে। তো এই গেল B58 পেজের গ্রামারের কিছুটা অংশ। এবার দেখো আসছে এই পেজেরই এরর সেকশানে। দেখো এবার দেখো এসছি এরর সেকশানে। দেখো কি বলছে এখানটাতে, দ্য ওম্যান গেভ দ্য গার্ল ডিটেলস। দেখো এখানে রয়েছে, এটা কিন্তু ডিটেইলড হবে, এই যে, হ্যাঁ, এটা কিন্তু এখানে বসবে, ঠিক আছে, এটা ভুল আছে এটা। তো এইভাবে তোমরা সহজে কিন্তু এই যে ভুলটাকে ডিটেক্ট করতে পারবে যদি টেক্সটটা ভালো করে পড়ো। তো এই গেল B58 পেজের পুরো গ্রামার সেকশানটা। এবার দেখো আসছে B61 পেজের গ্রামার সেকশানে। দেখো দেখো প্রথমে রয়েছে ডু অ্যাজ ডিরেক্টেড। দেখো কি বলছে এখানটাতে, সি লেড হিম ডাউন দ্য হল। সে তাকে নিয়ে গেল হল দিয়ে। সি ওপেন দ্য ফ্রন্ট ডোর। সে খুললো সামনের বা সদর দরজাটা। এটা কিন্তু সিম্পল সেন্টেন্সে আমাদেরকে আনতে হবে। দেখো দুটো বাক্য রয়েছে। দেখো এখানে দেখো এই বাক্যের ফাইনাল ভার্ব হচ্ছে লেড, আর এই বাক্যের কিন্তু দেখো ভার্ব হচ্ছে ওপেনড। তো সিম্পল সেন্টেন্স করতে গেলে কিন্তু আমাদের একটা ফাইনাইট ভার্বকে রাখতে হবে। তো এখানে দুটো ফাইনাইট ভার্ব রয়েছে, এর মধ্যে কিন্তু একটা কিন্তু নন ফাইনাইট ভার্বে পরিণত হবে। দেখো আমি এখানে করছি, দেখো লিডিং, দেখো লিডটা কিন্তু আমি এখানে লিডিং করে দিলাম, লিডিং কিন্তু, হ্যাঁ, দেখো লিডে কিন্তু এই ফর্মটা মানে মেন ফর্ম লিডটা। লিডিং হিম ডাউন দ্য হল, লিডিং হিম ডাউন দ্য হল, তাকে হল দিয়ে নিয়ে গিয়ে পথ দেখিয়ে কি হলো, সি ওপেন্ড দ্য ফ্রন্ট ডোর। ফ্রন্ট ডোর। এটা কিন্তু আমি পার্টিসিপলের নিয়মকে ইউজ করে কিন্তু এই দুটো বাক্যকে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করলাম। এটা কিন্তু এখানে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। যারা পার্টিসিপল ইউজ করে সিম্পল সেন্টেন্স করতে জানো তারা ব্যাপারটা বুঝবে। এইভাবে কিন্তু আমি এখানে এই দুটো বাক্যকে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করলাম। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার দেখো তারপরটা আসছি, দ্য টু মেন ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার ওয়ার ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স। দুটো ব্যক্তি যারা তাদের ট্র্যাডিশনাল অ্যাটায়ার মানে কি তাদের ঐতিহ্যবাহী পোশাক পরতো, ওয়ার ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, তারা কিন্তু কী করতো, আধ্যাত্মিক বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতো, হ্যাঁ। তো এখানে দেখো কর্তা হচ্ছে দেখো টু মেন, আর এখানে দেখো অবজেক্ট হচ্ছে কি ডিসকাস করতো, দেখো স্পিরিচুয়াল ম্যাটার্স, এটা কিন্তু সামনে আসবে। দেখো আমি এখানে আনছি স্পিরিচুয়াল ম্যাটার্স, স্পিরিচুয়াল, হ্যাঁ, স্পিরিচুয়াল ম্যাটার্স ওয়্যার, যেহেতু এখানে বহু বচনের রয়েছে এটা আমি কিন্তু এখানে ওয়্যার আনবো। এবং তাছাড়া এই বাক্যটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে, পাস্ট টেন্সে, দেখো। তো স্পিরিচুয়াল ম্যাটার্স ওয়্যার বিং ইউজ করতে হবে যেহেতু কন্টিনিউয়াস টেন্স। বিং দেখো এটা হচ্ছে ভার্বটা, ডিসকাসড ভিতরেই হবে, ডিসকাসড। স্পিরিচুয়াল ম্যাটার্স ওয়্যার বিং ডিসকাসড বাই দ্য টু মেন each in traditional attire, each in traditional, TRADITIONAL, traditional attire, এই যে attire, সাবজেক্ট ছিল এই যে, এটা ভার্ব ছিল, ওয়্যার ডিসকাসিং, অবজেক্ট ছিল স্পিরিচুয়াল ম্যাটার্স, এটা সামনে এলো, দেখো এই যে নিয়ে এসেছি। ওয়্যার বিং করলাম কেন, এটা পাস্ট কন্টিনিউয়াস ছিল, ওয়্যার নিয়ে এসেছি এখানটাতে যেহেতু এটা বহু বচন ছিল, স্পিরিচুয়াল ম্যাটার্স নিয়ে বিংটা বসালাম যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, নিয়ে ডিসকাসের দেখো ভিতরি হচ্ছে অর্থাৎ পাস্ট পার্টিসিপল, দেখো ডিসকাসড, নিয়ে বাই বসিয়ে দেখো টু মেন এখানে বসে গেল, তারপর যা আছে তাই বসে যাচ্ছে এখানটাতে এইভাবে। তো এবার দেখো তারপরটা আসছি, ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, নেওয়া হচ্ছে লাইনটা দ্য আইস হ্যাবিটস শর্ট স্টোরি থেকে, দেখো নেগেটিভ করতে বলছি এখানটাতে। তো এখানে দেখো আমি কী করছি, খুব কমেই কিন্তু ফ্ল্যাটারি মানে তোষামোদকে প্রতিরোধ করতে পারে। দেখো এখানে কী করছি, মোস্ট অফ দ্য গার্লস ক্যানট রেজিস্ট
ফ্ল্যাটারি। এইভাবে এখানে অর্থটা কি হচ্ছে, মোস্ট অফ দ্য গার্লস মানে বেশিরভাগ মেয়েরা ক্যানট রেজিস্ট মানে প্রতিরোধ করতে পারে না ফ্ল্যাটারি, তোষামত। তো এই অর্থ কি হচ্ছে, খুব কম মেয়েই কিন্তু এই ফ্ল্যাটারিকে রেজিস্ট করতে পারে মানে প্রতিরোধ করতে পারে। এইভাবে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। দেখো লাইনটা নেওয়া হয়েছে স্ট্রং রুটস আর্টিকেল থেকে। দেখো নারেশন চেঞ্জ করতে হবে, আই আস্কড মাই ফাদার। এই অংশটাকে পুরো নিয়ে চলে এসো সামনে, দেখো নিয়ে আসছি। আই আস্কড মাই ফাদার, দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে রয়েছে, তো আমি এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে ইউজ করবো। আই আস্কড মাই ফাদার হোয়াই, দেখো ডু নটটাকে এখন ইউজ করবে না, আগে প্রোনাউনটাকে নিয়ে এসো। ইউটা কিন্তু এখানে মাই ফাদার অর্থাৎ আব্দুল কালামের বাবা। তো আই আস্কড মাই ফাদার হোয়াই হি, ইউটা কিন্তু এখানে হি হয়ে যাবে, হোয়াই হি। দেখো ডু নটটা কিন্তু এখানে ডিড নট হয়ে যাবে, হোয়াই হি ডিড নট সে, যা আছে লিখে দেবে এখানটাতে, দিস টু দ্য পিপল, দিস টু দ্য পিপল, ঠিক আছে। তো এবার কী হবে, হু, হু কে লোক এখানটাতে, হু দেখো হু বসে গেল এখানটাতে, হু দেখো কাম আছে এখানটা কেম করতে হবে, হু কেম। কেন কেম করলাম, এই দেখো এখানে কিন্তু রিপোর্টিং যে দেখো ভার্বটা এটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, এবং রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় কিন্তু রিপোর্টিং স্পিচের ভার্বটাও পাস্ট টেন্সে হয়ে যাবে। দেখো এখানটাতে এই যে কামটা কিন্তু এখানে কেম হয়ে গেল, যেমনটা দেখো এখানে ডু নটটা ডিড নট হয়ে গেল, এই যে ডিড নট হয়ে গেছিলো, ঠিক তেমনটা এখানে হলো কিন্তু। হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, এইভাবে, ঠিক আছে। এখানে কী হলো, আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দিস টু দ্য পিপল হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, এইভাবে। এবার দেখো তারপরটা আসছি, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। লাইনটা নেওয়া হয়েছে স্ট্রং রুটস আর্টিকেল থেকে, যার লেখক হচ্ছে এপিজে আব্দুল কালাম। তো এই লাইনটার অর্থ কি, দুঃখ কষ্ট সবসময় তুলে ধরে সুযোগ কী জন্য, অন্তর্দর্শনের জন্য। ফর ইন্ট্রোস্পেকশন মানে অন্তর্দর্শনের জন্য। দেখো ভার ফর্ম করতে হবে এই যে ইন্ট্রোস্পেকশনে, ঠিক আছে। ইন্ট্রোস্পেকশনের ভার ফর্ম হচ্ছে ইন্ট্রোস্পেক্ট। তো এখানে আমাকে এই বাক্যটাকে রিরাইট করতে হবে, এই যে ইন্ট্রোস্পেকশন রয়েছে যে ওয়ার্ডটা যে এখানে নাউন ফর্মে রয়েছে তাকে ভার ফর্ম করে আমাকে কিন্তু এই বাক্যটাকে আবার লিখতে হবে। দেখো লিখছি, দেখো অ্যাডভার্সিটি অলওয়েজ, ঠিক আছে হলো অলওয়েজ। আচ্ছা প্রেজেন্স কিন্তু এখানে অ্যাজ এ ভার্ব কাজ করছে, কেমন এই যে ওয়ার্ডটা, কিন্তু এখানে কি বলেছে যে ইন্ট্রোস্পেকশনকে ভার্ব করে আমাকে এখানে ইউজ করতে হবে। তার অর্থ কি, যে এই ওয়ার্ডটার কিন্তু আর কোনো অস্তিত্ব বা কোনো কাজ এই সেন্টেন্সে থাকবে না, যে সেন্টেন্সটা আমি লিখতে চলেছি। তো এখানে কি লিখবো আমি, অ্যাডভার্সিটি অলওয়েজ, দেখো ইন্ট্রোস্পেক্টস, ঠিক আছে ইন্ট্রোস্পেক্টস। এখানে দেখো এসটা কেন মারছি, কারণ এই বাক্যটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, এবং দেখো এখানে যে কর্তা এই যে অ্যাডভার্সিটি এ কিন্তু থার্ড পারসন সিঙ্গেল। তো আমরা এখানে কি জানি, যে যদি কোনো সেন্টেন্স সিম্পল প্রেজেন্টে থাকে, ঠিক আছে, এবং কর্তা যদি থার্ড পারসন সিঙ্গেল ফর্মে থাকে, সেই ক্ষেত্রে ভার্ব যদি মেন ভার্ব হয় তার সঙ্গে কিন্তু এস বা ইএস যুক্ত করতে হয়, যেটা আমি এখানে করলাম। ইন্ট্রোস্পেকশনটা আমি এখানে ইন্ট্রোস্পেক্ট করেছি, যেহেতু এই বাক্যটা রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে এবং এর যে কর্তা সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গেল, তাই আমি এখানে কী করলাম, ইন্ট্রোস্পেক্টস করলাম। অ্যাডভার্সিটি অলওয়েজ ইন্ট্রোস্পেক্টস অপরচুনিটিস, অপরচুনিটিস, এইসব আর কোনো কাজ নেই আর। তো এখানে অর্থটা কী হলো, দেখো দুঃখ কষ্ট সবসময় অন্তর্দর্শন করে কি সুযোগগুলোকে। তো এইভাবে দেখো আমি এই ওয়ার্ডটাকে ভার্ব ফর্ম করে এই বাক্যের মধ্যে ইউজ করলাম এবং এই বাক্যটাকে আমি রিরাইট করলাম। তো এবার দেখো তারপরটা আসছি, আই ফিল কনভিন্সড দ্যাট দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার। আমি সহমত পোষণ করি কি, যে আমাদের মধ্যে কি রয়েছে, একটা ঐশ্বরিক শক্তি রয়েছে, ঠিক আছে। তো এই বাক্যটাকে এখানে কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে আসতে হবে। বাক্যটা কিন্তু বর্তমানে কমপ্লেক্স সেন্টেন্সে দেখো রয়েছে, দেখো দ্যাট ইউজ করা হয়েছে এখানটাতে, বাক্যটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে। তো এখানে কিন্তু আমাকে কম্পাউন্ড সেন্টেন্সে এই বাক্যটাকে রূপান্তরিত করতে হবে। তো কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু অ্যান্ড বাট অর এই সমস্ত কনজাংশনকে ব্যবহার করতে হয়। দেখো আমি করছি এখানটাতে, এই ক্ষেত্রে দেখো আমি এখানে অ্যান্ড ইউজ করব, এবং দেখো দ্বিতীয় যে ঘটনাটা এই যে দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, একে কিন্তু আমি প্রথমে আনবো। দেখো নিয়ে আসছি,
দেখো কী লিখলাম, দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, রয়েছে একটা, আমাদের মধ্যে রয়েছে একটা কি ঐশ্বরিক শক্তি, অ্যান্ড আই ফিল কনভিন্সড অ্যাবাউট ইট, এবং আমি এই সম্পর্কে কি সহমত পোষণ করি। কেমন এই জিনিসটা? তো এখানে আমি এই যে অংশটাকে প্রথমে আনলাম যাতে আমি এই যে কম্পাউন্ড সেন্টেন্সটাকে একটা উপযুক্ত অর্থ দিতে পারি। যদি আমি প্রথম বাক্যটাকে প্রথমে রাখতাম এবং সেখানে আমি যদি অ্যান্ড ইউজ করতাম, দেখো সেই ক্ষেত্রে অর্থটা কী দাঁড়াতো, আই ফিল কনভিন্সড অ্যান্ড দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, আমি সহমত পোষণ করি এবং আমাদের মধ্যে রয়েছে একটা ঐশ্বরিক শক্তি। অর্থটা হচ্ছে না ঠিকঠাকভাবে। কিন্তু যদি আমি সেকেন্ড ক্লজটাকে দেখো, যদিও ক্লজটা শুরু হচ্ছে এখান থেকে, কিন্তু আমি দ্যাটটাকে নেব না, আমি এখান থেকে অংশটাকে তুলছি। এখানে দেখো কি হলো, আমাদের মধ্যে রয়েছে একটা দেখো ঐশ্বরিক শক্তি এবং আমি এই বিষয়ে সহমত পোষণ করি। দেখো এই জিনিসটা যখন তোমরা কমপ্লেক্স থেকে সিম্পল বা সিম্পল থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা কম্পাউন্ড থেকে সিম্পল করবে, সেখানে তোমরা দেখবে যখন তোমরা এই যে ট্রান্সফর্ম করছো, তো যখন তোমরা এই ধরনের পরিবর্তন আনবে বা ট্রান্সফর্ম করবে সেন্টেন্সটাকে, সেই ক্ষেত্রে তোমরা একটা কথা মাথায় রাখবে যে অর্থটা যেন যথাযথ হয়। ঠিক আছে, অর্থের যেন পরিবর্তন না আসে। আমি এমন ট্রান্সফরমেশন নিয়ে এলাম যেখানে কোনো অর্থটাই ঠিকঠাকভাবে হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু নিয়ম অ্যাপ্লাই করলেও কিন্তু অর্থগত দিক থেকে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। কেমন, এটা তোমরা মাথায় রাখবে। এবার দেখো আসছি আর্টিকেল প্রিপোজিশন। দেখো কি বলছে, আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, এ শর্ট বয় উইথ রেদার আনডিস্টিংগুইশড লুকস, বর্ন টু দেখো টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, উই লিভড ইন আওয়ার ancestral house which was built in the in the middle of the 19th century। এইভাবে তো এই গেল 58 পেজের কিছুটা অংশ। এবার দেখো আসছি এই পেজের এরর সেকশানে। দেখো দ্য ওয়াটার ড্রিপ, দেখো ড্রিপ লেখা আছে, দেখো দেখি বয়ে যাচ্ছে ওয়াটার ড্রিপিং, দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, দ্য বয় লুকড অ্যাট হার। থ্যাংক ইউ ম্যাম থেকে লাইনটা তোলা হয়েছে। তো এই গেল B58 পেজের পুরো গ্রামার সেকশনটা। এবার দেখো আসছি B61 পেজের গ্রামার সেকশানে। দেখো তো এবার দেখো এসছি B61 পেজের গ্রামার সেকশানে। এটা কিন্তু গত 2020 সালের উচ্চ মাধ্যমিকের পেজের গ্রামার সেকশন। কেমন, এটা কিন্তু সাধারণ পেজ নয়। দেখো এখানে কি হচ্ছে, তো এখানে দেখো প্রথমে দিয়েছে ডু অ্যাজ ডিরেক্টেড। দেখো প্রথমে কি দেওয়া রয়েছে, দ্য হার্টবিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড। দেখো 3 কোয়েশ্চেন থেকে নেওয়া হচ্ছে লাইনটা। এখানে দেখো কর্তা হচ্ছে দেখো হারমিটটা, এটা হচ্ছে ভার্বটা, এটা হচ্ছে দ্য গ্রাউন্ড অবজেক্ট। দেখো ভয়েস চেঞ্জ করতে বলেছে এখানটাতে, তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। কেমন, দেখো ওয়াজ ডিগিং, দেখি তোমরা বুঝতে পারছো। তো দ্য গ্রাউন্ডটা প্রথমে চলে আসবে, দেখো আমি নিয়ে আসছি দ্য গ্রাউন্ড ওয়াজ, যেহেতু পাস্ট তো আমি এখানে ওয়াজ নিয়ে এলাম, নিয়ে বিং বসিয়ে দেবে। কন্টিনিউয়াস টেন্সে বিং হয়, আমি আগের কিছু গ্রামারও তোমাদের ব্যাপারটা বলেছি। দ্য গ্রাউন্ড ওয়াজ বিং, দেখো ডাগ, এটা হচ্ছে ভিতরি। কেমন, দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাগ নিয়ে কি বাই দ্য হারমিট, এভাবে। খুব সহজ ব্যাপার, যারা ভয়েস চেঞ্জ জানো তারা ব্যাপারটা সহজেই ধরতে পারবে। দেখো তারপরটা আসছে, লুমভ বলছে, কি বলছে, আই উইল শো ইউ দ্য ডকুমেন্টস নাতালিয়া স্টিপানোভানা। আমি তোমাকে দেখাবো ওই কাগজপত্রগুলো নাতালিয়া স্টিপানোভানা। দেখো যাকে বলছে লুমভ, দেখো তার নামটা কিন্তু কোটেশনের মধ্যে দেখো উল্লেখ করা রয়েছে, মানে রিপোর্টিং যে স্পিচ তার মধ্যেই কিন্তু উল্লেখ করা রয়েছে, অর্থাৎ সম্বোধন করছে। এই ক্ষেত্রে কিন্তু অ্যাড্রেসিংকে ইউজ করতে হবে। তো দেখো প্রথমেই করছি আমি অ্যাড্রেসিং, ADDRESSING, অ্যাড্রেসিং অ্যাজ নাতালিয়া, NATALYA, নাতালিয়া স্টিপানোভানা, নিয়ে এটা কি দেখো, এটা কিন্তু সাধারণ বাক্য, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, দেখো এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এই ক্ষেত্রে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মকে অ্যাপ্লাই করব ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে আসার সময়। তো এখানে কী হবে, লুমভ সেড দ্যাট, লুমভ সেড দ্যাট কি, এখানে আইটা কিন্তু লুমভ। ঠিক আছে, তো আমি এখানে হি করব, হি। এখানে দেখো উইল লেখা আছে, এর পাস্ট টেন্স কিন্তু উড হবে, হি উড। সো হার, ইউটা কিন্তু এখানে মেয়েটা, এই যে নাতালিয়া, তো এখানে আমি হার করব,
নিয়ে দ্য ডকুমেন্টস একই বসে যাবে। এই যেহেতু এখানে নামটা উল্লেখ করে দেওয়া রয়েছে, যাকে বলা হচ্ছে মানে লুমভ যাকে বলছে, অর্থাৎ নাতালিয়া স্টিপানোভানাকে বলছে লুমভ, এবং ওর নামটা কিন্তু রিপোর্টিং স্পিচের মধ্যে উল্লেখ করে দেওয়া রয়েছে, সেই জন্য কিন্তু এখানে যে অ্যাড্রেসিং অ্যাজকে আমি নিয়ে এলাম। যদি এখানে নামটা না থাকতো এই নামটা, সেই ক্ষেত্রে আমি কিচ্ছু করতাম না। কী করতাম সেখানে আমি লুমভ সেড দ্যাট, কেমন, নিয়ে হি উড শো হার দ্য ডকুমেন্টস, এটা লিখে দিতাম, কেমন। কিন্তু যেহেতু নামটা উল্লেখ আছে তাই আমি এখানে কিন্তু অ্যাড্রেসিং অ্যাজ নাতালিয়া স্টিপানোভানাকে বসালাম এইভাবে। দেখো তারপর আসছি। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্কিউ ইন আওয়ার লোকালিটি। হ্যাঁ, আমাদের এলাকাতে একটা খুব পুরনো মসজিদ ছিল। মস্কিউ মানে কিন্তু মসজিদ, কেমন। হোয়ার, যেখানে মাই ফাদার উড টেক মি, যেখানে আমাকে আমার বাবা নিয়ে যেত কী জন্য, ফর ইভিনিং প্রেয়ার, সন্ধ্যের নামাজের জন্য। স্প্লিট আপ করতে হবে দেখো দুটো বাক্যে, কেমন। দেখো আমি করছি এখানটাতে। 1 নম্বর দিয়ে লিখবে দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্কিউ ইন আওয়ার লোকালিটি, এটা 1 নম্বর হবে। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্কিউ ইন আওয়ার লোকালিটি, ইন আওয়ার লোকালিটি। এটা 1 নম্বরে গেল। এবার কি করব, এখানে কিন্তু দেখো হোয়ার দেওয়া রয়েছে, এটা কিন্তু রিলেটিভ প্রোনাউন, একে কিন্তু ইউজ করা যাবে না। তো আমি এখানে দেয়ারকে ইউজ করতে পারি, হোয়ারের জায়গায় আমি দেয়ারকে দেখো ব্যবহার করছি। দেখো আমি করছি দেয়ার, সেখানে মাই ফাদার, আমার বাবা, ঠিক আছে, উড টেক মি কি, ফর ইভিনিং প্রেয়ার্স, ফর ইভিনিং প্রেয়ার্স, এই প্রেয়ার্স বা প্রেয়ার। তো এখানে দেখো কি হলো, দুটো অংশে কিন্তু আমি এই টোটাল বাক্যটাকে ভাগ করলাম। দেখো এখানে ভার্ব ছিল দেখো ওয়াজটা, আর এখানে দেখো ভার্ব ছিল দেখো উড টেক। তো এই দুটো ভার্বকে কিন্তু আমি এখানে আলাদা আলাদা সেন্টেন্সে ইউজ করলাম, নিয়ে আমি দুটো সেন্টেন্সকে বার করলাম এই টোটাল সেন্টেন্সটা থেকে, এইভাবে। দেখো তারপরটা আসছি, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। দেখো এটা দেখো আগেও এরকম করেছি। দেখো অ্যাফার্মেটিভে আনতে হবে, নেগেটিভ দেখো রয়েছে এই বাক্যটা, অ্যাফার্মেটিভে আনতে হবে, কিন্তু এই যে সেন্টেন্সটা এর কিন্তু অর্থটা একই রাখতে হবে। তো দেখো করছি, দ্য পোয়েট্রি অফ আর্থ, এত হলো, ইজ লিখবো ভার্বটা, নেভারের অপোজিট হচ্ছে অলওয়েজ, দেখো লিখছি অলওয়েজ, ডেডের অপোজিট হচ্ছে অ্যালাইভ, এই দেখো। তো এখানে দেখো অর্থটা কি হচ্ছে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ, মানে প্রকৃতির কবিতা বা প্রকৃতির সঙ্গীত সবসময় থাকে জীবন্ত। দেখো তারপরটা আসছে, হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস। দেখো অ্যান্সার্ড ওয়ার্ডটা তোলা দেখানো আছে, আর কি করতে বলছে, নাউন ফর্ম। এই ওয়ার্ডটার কিন্তু আমাদের নাউন ফর্মটাকে ইউজ করতে হবে এবং এই বাক্যটাকে রিরাইট করতে হবে। তো দেখো সেই ক্ষেত্রে কি হয়, অ্যান্সারে নাউন ফর্ম কিন্তু অ্যান্সার। তো যদি আমি ওয়ার্ডটাকে নাউন ফর্মে আনি সেই ক্ষেত্রে কিন্তু আমাকে এই বাক্যের মধ্যে একটা আলাদা করে ভার্ব আনতে হবে, কারণ এখানে যদি আমি এই ওয়ার্ডটাকে নাউন করে দিই সেই ক্ষেত্রে কিন্তু এই বাক্যটার মধ্যে আর ভার্ব থাকছে না, আর ভার্ব ছাড়া কিন্তু কোনো বাক্য তৈরি হতে পারে না। তো এখানে কিন্তু আমাকে একটা ভার্ব আনতে হবে। দেখো আমি নিয়ে আসছি, হি গেভ। দেখো একে তুলে দেবো আমি, তুলে দেওয়া অর্থ হচ্ছে, তুলে দেওয়া মানে কি, যে এ কিন্তু আর ভার্ব ফর্মে থাকবে না, তাই কিন্তু আমি এখানে গেভটা দেখো নিয়ে এলাম। যেহেতু দেখো এই ওয়ার্ডটা রয়েছে পাস্ট টেন্সে, তো আমি এখানে গেভ করলাম। যদি প্রেজেন্ট টেন্সে হতো সেই ক্ষেত্রে কিন্তু আমি গিভস বা গিভ করতাম, যেহেতু পাস্ট টেন্স সেই জন্য কিন্তু আমি এখানে গেভ করলাম। হি গেভ অ্যান অ্যান্সার, হি গেভ অ্যান অ্যান্সার, হ্যাঁ, নিয়ে ইন লো ডিপ, হি গেভ অ্যান অ্যান্সার ইন লো ডিপ ভয়েস। সে দিয়েছিল একটা উত্তর নিচু এবং গভীর গলাতে। হ্যাঁ, অ্যান্সার্ড ওয়ার্ডটা ছিল এখানে ভার্ব ফর্মে, দেখো এখানে নাউন ফর্মে হলো, কেমন। গেভটা আমি নিয়ে এলাম কেন, উত্তর লোকে দেয়, উত্তর লোকে দেয়, দেওয়া মানে হচ্ছে গিভ। বাক্যটা পাস্ট টেন্সে রয়েছে, তো আমি এখানে কী করলাম, গেভ করলাম। এইভাবে কিন্তু বাক্যটাকে আমি রিলেট করলাম, হ্যাঁ, এই ওয়ার্ডটাকে নাউন ফর্মে এনে, এইভাবে। দেখো তারপরে আসছি, দ্য সানস রেইজ ওয়ার ব্রাইট। সূর্যের রশ্মিগুলো ছিল কি, খুব চকচকে।
দে লিট আপ দ্য ভ্যালি, তারা আলোকিত করছিল উপত্যকাটিকে। এখানে দেখো এটা হচ্ছে ভার্ব হচ্ছে এই বাক্যটা, এখান থেকে একটা বাক্য দেখো রয়েছে, এর ভার্ব হচ্ছে এইটা, আর এখান থেকে যে বাক্যটা দেখো তার ভার্ব হচ্ছে দেখো লিট আপটা। তো সিম্পল সেন্টেন্স করা মানেই হচ্ছে যে আমাদের কিন্তু একটা ফাইনাইট ভার্ব ইউজ করতে হবে। এখানে দুটো ফাইনাইট ভার্ব রয়েছে, এখানে রয়েছে দুটো ফাইনাইট ভার্ব। তার অর্থ কি, এর মানে কি আমাদের একটা ফাইনাইট ভার্বকে কিন্তু পার্টিসিপলে পরিণত করতে হবে। দেখো আমি এখানে করছি, দ্য সানস রেইজ ওয়্যার ব্রাইট, মানে কি সূর্যের রশ্মিগুলো ছিল কি চকচকে। যদি আমি টোটাল বাক্যটাকে 2-3টে ওয়ার্ডে নিয়ে আসি যার মধ্যে কিন্তু ভার্ব থাকবে না, দেখো সেই ক্ষেত্রে কি হয়। দেখো দেখো কী করলাম, দ্য ব্রাইট সানরাইজ, কেমন দেখো এই টোটাল দেখো বাক্যটা দেখো কিছু ওয়ার্ডে চলে এলো, ভার্ব নেই কিন্তু এর মধ্যে, যেটা দেখো এখানে ওয়ার্ড ছিল। আমি টোটাল বাক্যটাই কিন্তু কয়েকটা ওয়ার্ডের মধ্যে নিয়ে চলে এলাম এবং যে অর্থটা এখানে প্রকাশ পাচ্ছিল সেটাই কিন্তু এখানেই প্রকাশ পাচ্ছে। দ্য ব্রাইট সানরাইজ দেখো লিট আপ, এখানে আমি ভার্বটাকে নিয়ে নেবো, লিট আপ দ্য ভ্যালি। এইভাবে এইভাবে দেখো এই পার্টটাকে আমি নিলামই, দেখো এটা ভার্ব ছিল ফাইনাইট ভার্ব এই বাক্যটার, সেটাকে আমি নিয়েছি দেখো এখানে, আর বাদবাকি অংশটা বসিয়ে দিলাম। এই দেকে কেন নিলাম না, কারণ দে মানেই কিন্তু হচ্ছে কি দেখো ব্রাইট সানরাইজ, তাই একে দ্বিতীয়বার লেখার প্রয়োজন নেই। সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে কি কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট কিন্তু একটাই থাকবে যদি ওই সাবজেক্টকেই বোঝায়। এখানে কিন্তু দেখো সানরাইজ যে সেই কিন্তু দে, তাই একটা সাবজেক্টকে বোঝাতে কিন্তু আমি দুটো ওয়ার্ডকে ইউজ করবো না। ওয়ার্ড বলতে এখানে দেখো বোঝাচ্ছে যাকে, তাকে কিন্তু এই প্রোনাউন দিয়ে বোঝানো হয়েছে। তো আমি একবার একে লিখে আবার দেকে লিখবো না, সাবজেক্ট কিন্তু এখানে একজনই, কেমন দুবার উল্লেখ হয়েছে কারণ এখানে দুটো সেন্টেন্স ছিল বলে, তাই কিন্তু আমি তো একটা সেন্টেন্স আনছি, তাই দুবার ওই একই সাবজেক্টকে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। দ্য ব্রাইট সানরাইজ লিট আপ দ্য ভ্যালি, ওই ঝলমলে সূর্যের আলো কী করেছিল, ওই ভ্যালিটাকে আলোকিত করেছিল। এই টোটাল বাক্যটাকে আমি কিছু ওয়ার্ডে নিয়ে চলে এলাম। এটা ফ্রেজ, এটা অ্যাকচুয়ালি একটা নাউন ফ্রেজ, ঠিক আছে। দ্য ব্রাইট সানরাইজ এটা হচ্ছে নাউন ফ্রেজ, হ্যাঁ। এই টোটাল বাক্যটাকে আমি একটা ফ্রেজে নিয়ে চলে এলাম, ঠিক আছে এইভাবে। তো এবার দেখো এসেছি আর্টিকেল প্রিপোজিশনে, দেখো কি বলছে এখানটাতে, আই মুভড ইজিলি অ্যালং দ্য, টেক্সটটা ভালো করে পড়বে। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল্ড ফর দ্য উইন্ডো লেজ, দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই faced it, making a pretense of studying the landscape. I heard the panting of the engine, near the rumble of the wheels, and in my mind's eye, আমার মানস চক্ষু দিয়ে I could see, আমি দেখতে পেরেছিলাম কি, টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, টেলিগ্রাফ পোস্টগুলো একে একে চলে যাচ্ছে। তো এই গেল আর্টিকেল প্রিপোজিশন, যার টেক্সটটাকে ভালো করে পড়বে তারা খুব সহজে এগুলোকে ফিল আপ করতে পারবে। দেখো এবার আসছি এরর্সে। আই উড সে মাইন, দেখো মায়ের জায়গায় কিন্তু মাইন হবে, স্ট্রং রুটস আর্টিকেল থেকে লাইনটা নেওয়া হয়েছে। এই যে আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, এই গেল। তো এবার দেখো আসছি পরের পেজে, সেটা হচ্ছে দেখো উচ্চ মাধ্যমিক 2022 সালের কোশ্চেন পেপারের ইংলিশ গ্রামার সেকশানে। দেখো তো এবার দেখো এসছি পরের পেজটা, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক 2022 সালের যে কোশ্চেন পেপারটা ছিল তার গ্রামার সেকশনটা। দেখো প্রথমেই রয়েছে ডু অ্যাজ ডিরেক্টেড, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, পজিটিভ ডিগ্রিতে আনতে হবে। বর্তমানে দেখো এই বাক্যটা দেখো রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে, আমাদের কিন্তু পজিটিভ ডিগ্রিতে দেখো নিয়ে আসতে হবে। তো এখানে দেখো কি হচ্ছে, দেখো সায়েন্সকে তুলনা করা হচ্ছে কি পৃথিবীর সব কিছুর সঙ্গে। এই ব্যাপারটা আগেও বলেছি যে যখন কোনো ব্যক্তি বা বস্তুকে অনেক কিছুর সঙ্গে তুলনা করা হবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে নো আদার বা এনি আদারকে আনতে হবে, হ্যাঁ। নো আদার থাকবে পজিটিভের ক্ষেত্রে আর এনি আদার থাকবে কোথায়, কম্পারেটিভের ক্ষেত্রে, ঠিক আছে। তো যেহেতু এখানে বলছে পজিটিভ ডিগ্রিতে আমাদের আনতে, তো এখানে কিন্তু আমাদেরকে নো আদারকে ইউজ করতে হবে। নো আদারকে কিন্তু আমাদের একদম প্রথমে রাখতে হবে। দেখো আমি আনছি নো আদার, দেখো থিং in the world, এখানে দেখো ভার্ব রয়েছে ওয়াজ, তো ওয়াজ এখানে বসাও। নো আদার থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ কি, দেখো ইম্পর্টেন্ট অ্যাজ, যেহেতু পজিটিভ করছি কিন্তু
অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ কি সায়েন্স, SCIENCE, এইভাবে। এটা হলো পজিটিভ ডিগ্রিতে আমি এই বাক্যটাকে নিয়ে এলাম। এই বাক্যটা ছিল সুপারলেটিভ ডিগ্রিতে, এটা আমি করলাম কি পজিটিভ ডিগ্রিতে। এখানে দেখো আমি নো আদারকে নিয়ে এসেছি, যেহেতু এটা পজিটিভ ডিগ্রি আমি করলাম। যদি কম্পারেটিভ ডিগ্রিতে আনতে বলতো সেই ক্ষেত্রে কিন্তু আমি এনি আদারকে ইউজ করতাম, ঠিক আছে। এইভাবে দেখো তারপরটা আসছি, আই ডু নট ইন্টেন্ড, আমি চাই না কি টু গিভ আপ, মানে কি ত্যাগ করতে, হোয়াট আই হ্যাভ, যা আমার আছে। দেখো ইন্টেন্টকে, দেখো যে ওয়ার্ডটা এর কিন্তু নাউন ফর্ম আমাদের ইউজ করতে হবে এবং এই বাক্যটাকে রিরাইট করতে হবে। ইন্টেন্ট মানে হচ্ছে চাওয়া, চাই, কেমন। নাউন ফর্ম হচ্ছে ইন্টেনশন। দেখো এখানে করছি, এখানে দেখো বাক্যটা দেখো রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। তো আমি এখানে যে ভার্বকে ইউজ করবো সেটা কিন্তু অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্সের ভার্বই হবে, কেমন। দেখো আমি করছি এখানটাতে, আই ডু নট হ্যাভ, মানে আমার নেই, কি নেই, ইন্টেনশন, দেখো মানে ইচ্ছা। আই ডু নট হ্যাভ ইন্টেনশন, দেখো এই কিন্তু ওয়ার্ডটা এই বাক্যের মধ্যে কিন্তু অ্যাজ এ ভার্ব হিসেবে কাজ করছিল, ঠিক আছে। এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর দেখো এখানে দেখো গিভ আপ, এটাও কিন্তু এক ধরনের ভার্ব, কিন্তু দেখো টু রয়েছে এখানটাতে, তো এই ভার্বটা কিন্তু আর ফাইনাইট ভার্ব থাকছে না, এটা কিন্তু ইনফিনিটিভ হয়ে যাচ্ছে। তো যাই হোক এই বিষয়টা আমাদের ভাবার বিষয় নয়। তো ইন্টেন্টটাই বাক্যের মধ্যে অ্যাজ এ ভার্ব কাজ করছিল, কিন্তু আমাকে যেহেতু এই ওয়ার্ডটাকে নাউন হিসেবে ব্যবহার করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে এই বাক্যের মধ্যে একটা এক্সট্রা ভার্বকে আনতে হবে, সেটা দেখো হচ্ছে হ্যাভটা। তো তোমরা বলতে পারো আপনি হ্যাভই কেন আনলেন, লোকের ইন্টেনশন থাকে, এটা বুঝতে হবে কিন্তু যে কেন আমি হ্যাভটা আনলাম। যখন তোমরা কোনো ভার্ব নিয়ে আসবে এইভাবে, এরকমভাবে যখন করতে বলবে তোমাদেরকে, যে কোনো ওয়ার্ডকে চেঞ্জ করতে বলবে অ্যাজ এ অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব, তখন যে ভার্বটাকে আনবে সেই ভার্বটা যেন সেই বাক্যের মধ্যে ওই কাজটাই যেন করে। তো যখন তোমরা এই ধরনের পরিবর্তন করবে, মানে কোনো ওয়ার্ডের পার্টস অফ স্পিচটাকে চেঞ্জ করবে, সেই চেঞ্জ করার পর যে পরিবর্তনগুলো আনতে হয় সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের আনতে হবে। তোমরা বলবে এবার পরিবর্তন বলতে, এটা এখানে ভার্ব ছিল, আমি এখানে নাউন করলাম, ঠিক আছে। এবার নাউন করার ফলে যে পরিবর্তনটা আসবে একটা সেন্টেন্সের মধ্যে সেটা কিন্তু আনতে হবে। এমন নয় যে আমি ভার্বটাকে নাউন করলেই হয়ে যাবে, চেঞ্জ কিন্তু আসবে এবং ওই চেঞ্জটাকে বুঝতে হবে। যখন ভার্বকে আমি নাউন করব তখন কিন্তু সেই বাক্যে কিন্তু আর ভার্ব থাকবে না, তখন কিন্তু একটা এক্সট্রা ভার্ব আনতে হবে, এটা বুঝতে হবে কিন্তু, ঠিক আছে। এগুলো কিন্তু বুঝতে হবে। বা কোনো ওয়ার্ডকে যখন আমি অ্যাডজেক্টিভ ফর্মে আনবো তখন কিন্তু ওই অ্যাডজেক্টিভ ফর্মটা অবশ্যই যেন ওই বাক্যের মধ্যে ঠিক অ্যাডজেক্টিভের মতনই কাজ করে, কেমন। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। চেঞ্জ কিন্তু করলেই হলো না, আমি জানি যে ইন্টেন্ডের নাউন ফর্ম ইন্টেনশন, তাহলেই কিন্তু হবে না। দেখো আই ডু নট হ্যাভ ইন্টেনশন নিয়ে কি টু গিভ আপ, টু গিভ আপ কি হোয়াট আই হ্যাভ, হোয়াট আই হ্যাভ, এই যে দেখো অনেকটা একই থাকলো, জাস্ট আমি এখানে দেখো এই ইন্টেন্টটাকে যেহেতু আমি নাউন ফর্মে নিয়ে এসেছি, তো আমি এখানে একটা এক্সট্রা ভার্ব নিয়ে এলাম, হ্যাভটাকে নিয়ে এসেছি, যেহেতু এই বাক্যটা রয়েছে প্রেজেন্ট ফর্মে, যেহেতু এই বাক্যটা আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তো আমি এখানে হ্যাভকে আনলাম, কারণ ইন্টেনশন লোকের থাকা অর্থে। দেখো তারপরটা আসছে, দ্য ডোর ওয়াজ ওপেন, দেখো নেগেটিভ করতে হবে, দরজাটা ছিল খোলা, তার মানে কি দরজাটা বন্ধ ছিল না। হ্যাঁ দেখো যে অর্থটা আমি করবো সেটা কিন্তু একই থাকবে। দেখো আমি করছি, দ্য ডোর ওয়াজ নট ক্লোজড। দেখো এখানে দেখো কি হলো, দ্য ডোর ওয়াজ ওপেন, দরজাটা ছিল খোলা, দ্য ডোর ওয়াজ নট ক্লোজড, দরজাটা বন্ধ ছিল না, কেমন। এইভাবে কিন্তু মানে দেখো অর্থটা কিন্তু একই থাকলো, অর্থের কিন্তু কোনো পরিবর্তন আনলে হবে না যখন তোমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবে, ঠিক আছে। এইভাবে দেখো তারপরটা আসছি, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, একটু আগে করলাম, দেখো ভয়েস চেঞ্জ করতে বলেছে এখানটাতে। তো দ্য হারমিট এখানে কর্তা, ওয়াজ ডিগিংটা এখানে কি ভার্বটা, এটা হচ্ছে অবজেক্টটা। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্বটা রয়েছে, এই ওয়ার্ডটাকে নিয়ে এসো আগে, দ্য গ্রাউন্ডকে, এটা অবজেক্ট রয়েছে, দেখো নিয়ে আসছি, দ্য গ্রাউন্ড ওয়াজ কেন নিয়ে এলাম, দেখো এটা রয়েছে পাস্ট টেন্সে, দ্য গ্রাউন্ড ওয়াজ বিং, কন্টিনিউয়াস টেন্স বলে বিং আনছি, ডাগ, DUG, দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাগ বাই দ্য হারমিট, এই যে হারমিট। এটা আগের পেজেও দেখিয়েছি আমি, এইভাবে দেখো তারপরটা আসছে,
মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, আমার বাবা প্রকাশ করতে পারতো বা ব্যাখ্যা করতে পারতো কি জটিল আধ্যাত্মিক বিষয়গুলোকে। দেখো ফাদার এখানে কর্তা, দেখো এটা ভয়েস চেঞ্জ করতে হবে, হ্যাঁ ফাদার কর্তা, দেখো কুড কনভেটা এখানে ভার্বটা কী কনভে করতে পারতো কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, এটা পুরো অবজেক্ট, এটাকে আগে নিয়ে এসো, দেখো নিয়ে আসছি কমপ্লেক্স, হ্যাঁ স্পিরিচুয়াল কনসেপ্টস CONCEPTS, দেখো কুড আছে কুড বি, মডাল ভার্বের ক্ষেত্রে কিন্তু যে মডাল ভার্বটা থাকবে সেটা দিয়ে কিন্তু করতে হবে, কেমন শ্যাল উইলটা বাদ দিয়ে। দেখো কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি, দেখো ভার্বটা কনভেইড কি বাই, হ্যাঁ মাই ফাদার, As soon as she left the train, she would forget our brief encounter, দেখো নেগেটিভ করতে হবে, যেমাত্র মেয়েটি ট্রেনটা ত্যাগ করেছিল সে হয়তো কি আমাদের এই ছোট্ট সাক্ষাৎটাকে ভুলে গেছিল। তো দেখো এখানে নেগেটিভ করতে হবে, দেখো অ্যাজ সুন অ্যাজ থাকলেই কিন্তু আমাদেরকে নো সুনারকে ইউজ করতে হবে। দেখো আমি এখানে করছি নো সুনার হ্যাড সি লেফট, নো সুনার আনলে কিন্তু হ্যাডকে নিয়ে আসতে হবে। এখানে ডিডকেও ইউজ করা যায়, যদি আমি এখানে ডিড করি সেই ক্ষেত্রে কিন্তু এই যে লেফটটাকে কিন্তু আমি লিভ করতে হবে। দেখো আমি করছি, তো এইভাবে কিন্তু, হ্যাঁ নো সুনার হ্যাড সি লেফট দ্য ট্রেন, কেমন নিয়ে দেখো এখানটাতে এই যে কমাটা আছে না, এখানে দেন বসাতে হবে, দেন সি উড কি ফরগেট আওয়ার কি এই যে ব্রিফ এনকাউন্টার, ব্রিফ এনকাউন্টার, এভাবে অ্যাজ সুন অ্যাজ থাকলে পরে নো সুনারকে ইউজ করতে হয়, এটা মাথায় রাখবে তোমরা, অন্য কোনো কিছু দিয়ে করলে কিন্তু হবে না। অ্যাজ সুন অ্যাজ থাকা মানেই মনে রাখবে যে তোমাদেরকে নো সুনারকে ইউজ করতে হবে। তো আমি এখানে কী করলাম, নো সুনার হ্যাড সি লেফট দ্য ট্রেন, যেই মাত্র না মেয়েটি ট্রেনটি ত্যাগ করেছিল, দেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, তারপরে সে কি হয়তো আমাদের এই ছোট্ট সাক্ষাৎটাকে ভুলে গেছিলো। এখানে দেখো নো সুনারকে নিয়ে এসেছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো এখানে দেনকে আনতে হবে, কিন্তু এটা কিন্তু একটা সেট, এটা তোমরা মাথায় রাখবে, কেমন এইভাবে। তো এবার দেখো তারপরটা আসছি, এটা দেখো অর মানে এটাও তোমরা করতে পারো অথবা এটাও করা যায়, কেমন এই সালের পেজে কিন্তু একটা ওরা এক্সট্রা দিয়েছিল অর হিসাবে। তো আমি এখানে দেখো করছি এটাকে, এটা একটা ন্যারেশন চেঞ্জ, এটা কিন্তু একটা ন্যারেশন চেঞ্জ, কেমন দেখো আমি এখানে কি বলছি, দেখো এখানে কি বলছে, দ্য জার সেইড, জারটা বলেছিল আই কাম টু ইউ ওয়াইজ ম্যান, আমি আপনার কাছে এসেছি ওহে বিজ্ঞ ব্যক্তি, ফর অ্যান অ্যান্সার, একটা উত্তর পাওয়ার জন্য, কিসের, টু মাই কোয়েশ্চেন্স, আমার প্রশ্নগুলোর। তো এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। এবং এখানে দেখো ওয়াইজ ম্যান দেখো লেখা আছে, দেখো মানে এই কথা, তো তোমরা বলবে এটার মানে কি, যাকে বলছে তাকে কিন্তু ওয়াইজ ম্যান বলে কিন্তু সম্বোধন করছে, এটা কিন্তু একটা সম্বোধন সূচক ওয়ার্ড। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অ্যাড্রেসিংকে ইউজ করতে হবে, যেমনটা একটু আগে করেছিলাম আমি, দেখো আমি এখানে সেম করছি, এখানে অ্যাড্রেসিং অ্যাজ ইউজ করবে, অ্যাড্রেসিং অ্যাজ ADDRESSING, অ্যাড্রেসিং অ্যাজ ওয়াইজ হারমিট, ওয়াইজ ম্যান, নট ওয়াইজ হারমিট, ওয়াইজ ম্যান, কেমন। তো এখান থেকে এতক্ষণ যে অংশটা দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, তো আমাদের কিন্তু এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মকে অ্যাপ্লাই করতে হবে। দ্য জার সেড দ্যাট, কি আচ্ছা এখানে দেখো আইটা এখানে কিন্তু জার, হ্যাঁ তো এখানে হি করতে হবে, দ্যাট হি, দেখো এখানে কাম আছে, এই যে দেখো রিপোর্টিং যে দেখো ভার্বটা এটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, তো আমি এখানে রিপোর্টিং স্পিচের ভার্বটা পাস্ট টেন্সে করব। দ্য জার সেড দ্যাট হি, দেখো কাম আছে, কেম করতে হবে, হি কেম টু ইউ, এখানে কিন্তু ইউটা হচ্ছে কি হারমিটটা, এখানে কিন্তু ইউটা জারটা না, কেমন কেম তো কি টু হিম করতে হবে এখানে, হ্যাঁ টু হিম। তো দেখতে অসুবিধা হলে পরে তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো। তো অ্যাড্রেসিং অ্যাজ ওয়াইজ ম্যান, দ্য জার সেড দ্যাট হি কেম টু হিম, নিয়ে ফর অ্যান অ্যান্সার
কিসে? টু মাই কোয়েশ্চেন্স, টু মাই কোয়েশ্চেন্স, এইভাবে। তো এই গেল এই পেজের কিছুটা অংশ। এবার দেখো আসছি এই পেজেরই আর্টিকেল প্রিপোজিশন এবং এরর সেকশানে। দেখো, তো এবার দেখো এসছি আর্টিকেল প্রিপোজিশন সেকশনটাতে। দেখো এখানে কি বলছে, হোয়েন মাই ফাদার কেম আউট অফ, এখানটা দা হবে একটা, হ্যাঁ দাটা আমি লিখিনি, লিখতে ভুলে গেছি। তো হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স উড বি সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিম। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, who would dip his fingertips in them and say a prayer. This water was then carried home for invalids. নিয়ে যাওয়া হতো অসুস্থ ব্যক্তিদের জন্য। এইভাবে টেক্সটটা ভালো করে পড়বে, দেখতে পারবে। যাই হোক, দেখো এখানে একটা অর দিয়ে আর একটা অংশ দেখো দেওয়া রয়েছে। তোমরা চাইলে পরে এটাও করতে পারো অথবা এটাও করতে পারো। দেখো আমি দুটোই সলভ করে দেখাচ্ছি। The Tsar turned round and saw a bearded man come running out of the wood. The man held his hands pressed against his stomach and blood was flowing from under them. এইভাবে। তো এখানে কি হলো দেখো, দুটোই বলছি আমি। When my father came out of the mosque, people of different religions would be sitting outside waiting for him. Many of them offered bowls of water to my father, who would dip his fingertips in them and say a prayer. This water was then carried home for invalids. আর অরটা দেখো কি বলছে, the Tsar turned round and saw a bearded man come running out of the wood. The man held his hands pressed against his stomach and blood was flowing from under them. এইভাবে। তো এই পেজে আমরা কি দেখলাম যে অর দিয়ে একটা করে অপশান দিয়ে দিয়েছে এরা। এবার দেখো আসছে এরার্সেও দেখো এখানে অর দিয়ে দিয়েছে এরা। দেখো কি বলছে এখানটাতে, হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড, এ দেখো এনথাজিয়াজম, এটা হবে এনথাজিয়াস্টিক হবে না, কেমন এনথাজিয়াজম হবে এখানটাতে। এইভাবে। আবার দেখো অরটায় আসছি, ফিউ গার্লস ক্যান রেজিস্ট, এই যে ফ্ল্যাটারিং নয় ফ্ল্যাটারি, এই যেটা হবে, এটা কিন্তু হবে না, হ্যাঁ এটা হবে জায়গাতে। আবার এটা হবে এইখানটাতে। তো এইভাবে B66 পেজ, যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক 2022 সালের কোশ্চেন পেপার, তার গ্রামারের সেকশনটা আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম। আশা করছি আমি তোমাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি। এবার দেখো আসছি লাস্ট, সেটা হচ্ছে দেখো HS 2023 সালের ইংলিশ যে কোশ্চেন পেপার তার গ্রামার সেকশানে। দেখো আসছি, দেখো এবার দেখো এসছি B69 পেজের গ্রামার সেকশানে। এটা কিন্তু উচ্চ মাধ্যমিক 2023 সালের যে কোশ্চেন পেপার ছিল তার গ্রামার সেকশনটা। দেখো কি আছে এখানে। প্রথমে দেখো আছে ডু অ্যাজ ডিরেক্টেড, বলছে ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার আস্কড দ্য ওম্যান। থ্যাংক ইউ ম্যাম থেকে নেওয়া হয়েছে। ন্যারেশন চেঞ্জ করতে হবে এবং এখানে দেখো শুরু হচ্ছে ভার্ব দিয়ে, কেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে আমাদেরকে ইফ ইউজ করতে হবে, কেমন। আমি আগেও বলেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি রিপোর্টিং স্পিচটা শুরু হয় ভার্ব দিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় কিন্তু ইফ ইউজ করতে হয়। দ্য ওম্যান আস্কড, লেখো এখানে দ্য ওম্যান আস্কড, ঠিক আছে, নে ইফ বসাও, ইফ এই এখানে আইটা কিন্তু ওই ওম্যানটা, ঠিক আছে, এই যে ওম্যানটা এখানে সি হবে, ইফ সি। এখানে দেখো ওয়াজ আছে এবং এখানে দেখো এই যে রিপোর্টিং যে ভার্বটা দেখো পাস্ট রয়েছে, পাস্ট টেন্সে। তো এই ক্ষেত্রে কিন্তু যদি দুদিকেই পাস্ট টেন্স হয় এবং রিপোর্টিং স্পিচের মধ্যে যদি ওয়াজ ওয়্যার থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই ওয়াজ ওয়্যার উঠে গিয়ে ওখানে কিন্তু হ্যাড বিনকে ব্যবহার করতে হয়। দেখো আমি করছি, ইফ সি হ্যাড বিন বদারিং, ইউটা কিন্তু এখানে ওই ছেলেটা মানে রজার, হিম, হ্যাঁ ইউটা এখানে হিম হয়ে যাবে, বদারিং হিম। হোয়েন যখন, আই টার্নড, এখানে আইটা কিন্তু এই যে মিসেস জোন্স, ঠিক আছে, ডোম্যানটা। হোয়েন সি, এখানে টার্নটা কিন্তু তোমার টার্নই রেখে দেবে, হ্যাঁ হোয়েন সি টার্নড দ্যাট কর্নার, এইখানে এই যে ভার্বটা আছে এটাও কিন্তু রয়েছে পাস্ট টেন্সেই, কেমন।
তো এখানে কিন্তু আমি আর হ্যাড ইউজ করতে পারবো না। কেন? কারণ আমি অলরেডি কিন্তু এই যে হ্যাড বিন ইউজ করে ফেলেছি। একটা রিপোর্টিং স্পিচের মধ্যে কিন্তু দুবার আমরা হ্যাড ইউজ করতে পারি না। কেমন? একবারই কিন্তু ইউজ করা যায়। যেমন আমি এখানে দেখো ওয়াজকে তুলে দিয়ে এই যে হ্যাড বিন বসিয়েছি, তাই কিন্তু সেকেন্ড টাইম এখানে কিন্তু আমি হ্যাডকে ইউজ করতে পারবো না। এখানেও কিন্তু হ্যাড বসতো যদি এই ওয়াজটা প্রেজেন্ট টেন্সে হতো, হ্যাঁ, মানে ইজ বা আর থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে হ্যাডকে ইউজ করতে পারতাম। তো এই গেল ব্যাপারটা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তো এবার দেখো আসছি পরেরটাই, দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়া। ঠিক আছে, লাইনটা নেওয়া হয়েছে দ্য আইজ হ্যাভ ইট শর্ট স্টোরি থেকে, যার লেখা হচ্ছে রাস্কিন বন্ড। এই বাক্যটা কিন্তু দেখো রয়েছে দেখো প্যাসিভ ফর্মে। কেমন? প্যাসিভ, এই যে আর কভার্ড দেওয়া আছে এখানটাতে, কেমন? এটা কিন্তু প্যাসিভ ফর্মে আছে, আমাদের কিন্তু অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো এই যে দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়া, এই যে এ কিন্তু যে আমি অ্যাক্টিভ ভয়েসে যখন আনবো এই কিন্তু অ্যাজ এ সাবজেক্ট কাজ করবে এখানে। দেখো আমি এখানে করছি ওয়াইল্ড ডালিয়া, হ্যাঁ, DAHILA, ডালিয়া। এই আর্টটা দিয়ে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আর্টটা কী প্রকাশ করছে, যে এই বাক্যটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। এখানে যদি আরের জায়গায় ওয়্যার থাকতো সেই ক্ষেত্রে আমরা বুঝতাম কি যে এই বাক্যটা রয়েছে পাস্ট টেন্সে। এই বাক্যটা কিন্তু বর্তমানে প্রেজেন্ট টেন্সে রয়েছে, যেটা এই আর্টটা অর্থাৎ বি ভার্বটা ইন্ডিকেট করছে। তো যখন আমি অ্যাক্টিভ ভয়েসে আনবো তখন কিন্তু আমি এখানে যে মেন ভার্বটা বসাবো সেই কিন্তু প্রেজেন্ট ফর্মে হবে। এখানে কিন্তু মেন ভার্ব হচ্ছে কভার্ড। কেমন? এটা কিন্তু V3 ফর্ম। এখানে কিন্তু আমি অ্যাক্টিভ ভয়েসে এর কিন্তু মূল ফর্মটাকে বসাবো। ওয়াইল্ড ডালিয়া কভার্ড, COVERS, কভার্স। কেমন? ওয়াইল্ড ডালিয়া কভার্স দ্য হিলস। ঠিক আছে, এইভাবে কিন্তু এটা ছিল প্যাসিভ ফর্মটা, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। কেমন? তো এই আর্টটা ইন্ডিকেট করছে কি এই বাক্যটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, অ্যাক্টিভ ভয়েস যেহেতু, সেখানে কিন্তু এখানে বি ভার্বের কোনো স্থান নেই। এখানে যে মেন ভার্বটা এর কিন্তু মূল ফর্মটা বসছে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে। তো এখানে কভারের সঙ্গে কভার্স হলো, কারণ এইটা ওয়াইল্ড ডালিয়া, কারণ এখানে ওয়াইল্ড ডালিয়া কিন্তু থার্ড পারসন সিঙ্গেল, তো এখানে কভার্স হলো। ওয়াইল্ড ডালিয়া কভার্স দ্য হিলস, এই যে দ্য হিলস কিন্তু এখানে চলে এলো, এখানটাতে যেমন ছিল তেমন হয়ে গেল এখানটাতে। এইভাবে দেখো, তারপরটা আসছি, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেডস। সেম এটা ছিল আগের পেজেও। তো এখানে আমাকে অ্যাফার্মেটিভে আনতে হবে, নেগেটিভে দেখো রয়েছে, দেখো নেভার রয়েছে। দেখো আমি এখানে করছি দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ, এর অপোজিট লেখো অলওয়েজ অ্যালাইভ। ডেডের অপোজিট হচ্ছে অ্যালাইভ, এভাবে। ডেডের অপোজিট হচ্ছে অ্যালাইভ আর নেভারের অপোজিট হচ্ছে অলওয়েজ। এভাবে আমি এটাকে কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নিয়ে এলাম। দেখো এর মধ্যে নেগেটিভ নেই, দেখো এর মধ্যে কোনো নাসূচক কথা নেই, হ্যাঁ, কিন্তু অর্থ দুটো বাক্যরই কিন্তু একদম সেম। এভাবে। তো এবার দেখো তারপরটা আসছি, ইট ইজ নট ট্রু, এটা সত্যি নয়। আই উইল প্রুভ ইট, আমি এটা প্রমাণ করে দেবো। নাউন ক্লজের নিয়মকে অ্যাপ্লাই করতে হবে। কেমন? তো এখানে নাউন ক্লজের নিয়মকে অ্যাপ্লাই করে দুটো বাক্যকে জয়েন করতে হবে এবং কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। নাউন ক্লজ মানেই কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। তো এখানে দেখো আমি দ্যাটকে ইউজ করে দুটো বাক্যকে যুক্ত করব এবং কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করব। দেখো আমি সেকেন্ড বাক্যটাকে আগে নিয়ে আসছি, আই উইল প্রুভ দ্যাট, আমি প্রমাণ করব যে ইট ইজ নট ট্রু। দেখো ইট ইজ নট ট্রু, এভাবে। যারা নাউন ক্লজের নিয়ম জানো এবং নাউন ক্লজের নিয়মকে অ্যাপ্লাই করে একাধিক বাক্যকে যুক্ত করতে জানো, তারা অবশ্যই ব্যাপারটা বুঝেছো। কেমন? তো তোমরা যদি নাউন ক্লজের নিয়ম না জানো সেই ক্ষেত্রে তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওয় কিন্তু আমি নাউন ক্লজ নিয়ে সব কিছু আলোচনা করেছি। এই ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের নাউন ক্লজ নিয়ে যা সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কেমন? এইভাবে দেখো তারপরটা আসছি, হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, ওই আহত লোকটির কাছ থেকে বিদায় নিয়ে দ্য জার ওয়েন্ট আউট ইন্টু দ্য পোর্চ অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট। জার কী করলো? ওই পোর্চ মানে বারান্দায় গেল, অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, এবং হারমিটকে খুঁজতে লাগলো। তো এখানে স্প্লিট আপ করতে বলেছে, দেখো। তো স্প্লিট আপ করতে বলেছে, কটা বাক্যে করতে হবে সেটা কিন্তু বলে দেয়নি। আমরা কিন্তু আমাদের ইচ্ছা মতো দেখো বাক্যে এটাকে স্প্লিট আপ করছি। কেমন? দেখো করছি। তো হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, আহত লোকটির কাছ থেকে বিদায় নিয়ে, এই যে দেখো বাক্যটা, এর মধ্যে কিন্তু দেখো
ফাইনাইট ভার্ব নেই, এখানে কিন্তু নন ফাইনাইট ভার্ব রয়েছে। এই যে দেখো, এই যে হ্যাভিং টেকেন কিন্তু, ঠিক আছে। তো এখানে আমাকে কিন্তু এই ভার্বটাকে ফাইনাইট ভার্বে আনতে হবে এবং এই যে ঘটনাটা এখান থেকে এতক্ষণে একে কিন্তু একটা সম্পূর্ণ বাক্যে দেখো পরিণত করতে হবে। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, মানে কি আহত ব্যক্তিটির কাছ থেকে বিদায় নিয়ে, তো বিদায়টা কে নিচ্ছে এখানে, বিদায়টা কিন্তু যার নিচ্ছে, এখানে কিন্তু কর্তা নেই। এই যে অংশটুকু দেখো এখানে আছে, এখান থেকে এতখানি, এর মধ্যে কিন্তু দেখো কর্তার কোনো উল্লেখ নেই, কর্তা কিন্তু দেখো এই অংশে রয়েছে, পরের অংশতে কিন্তু কর্তা রয়েছে। তো এখানে আমি কিন্তু যারকেই অ্যাজ এ সাবজেক্ট ধরবো। দেখো আমি করছি এখানটাতে 1 নম্বর দিয়ে দেখো করছি, দ্য জার টুক, দেখো এই যে টেকেনকে আমি এখানে টুক করলাম, যেহেতু পাস্ট টেন্সে দেখো রয়েছে এখানটাতে, কারণ পাস্ট টেন্স দেখো এই যে ওয়েন্ট, এই ওয়েন্ট কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে টোটাল বাক্যটা কিন্তু রয়েছে পাস্ট টেন্সে। দ্য জার টুক লিভ, LEAVE, লিভ অফ দ্য উন্ডেড ম্যান, অফ দ্য উন্ডেড ম্যান, মানে কি বাক্যটা, যার নিল বিদায় সেই আহত ব্যক্তিটির কাছ থেকে। কেমন, এবার কি লিখবো দেখো, দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পোর্চ, এখান থেকে এতক্ষণই অংশটা আমি তুলে নেবো। দেখো এই যে দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পোর্চ, এটা কিন্তু একটা টোটাল বাক্য। কেমন, দেখো আমি লিখছি বাক্যটাকে 2 নম্বর দিয়ে, এখানে জার না লিখে হি করো, বারবার জার শুনতে ভালো লাগে না। হি ওয়েন্ট আউট ইনটু দ্য পোর্চ, PUR পোর্চ। কেমন, এবার দেখো 3 নম্বর দিয়ে লিখছি, 3 নম্বর দিয়ে দেখো এই যে লুকড অ্যারাউন্ড ফর দ্য কি হারমিট, তো আমি এখানে দেখো হি বসিয়ে দিই একটা, হি লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, দেখো একটা টোটাল বাক্য হয়ে যাচ্ছে এখানটাতে। হ্যাঁ দেখো করছি, হি লুকড অ্যারাউন্ড কি ফর দ্য হারমিট, এভাবে দেখো আমি এখানে 3টে বাক্যে কিন্তু ভাঙলাম এই টোটাল বাক্যটাকে, প্রত্যেকটা বাক্য কিন্তু সিম্পল সেন্টেন্স। তো যখনই তোমরা স্প্লিট আপ করবে তখন কিন্তু একটা বিষয় মাথায় রাখবে, যে সমস্ত সেন্টেন্সগুলো তোমরা তৈরি করবে ওই মূল বাক্যটাকে ভেঙে ভেঙে ওটা যেন প্রত্যেকটা সিম্পল সেন্টেন্স হয়। কেমন, এটা মাথায় রাখবে। অবশ্যই কিন্তু প্রত্যেকটা বাক্যের মধ্যে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে। দেখো এই বাক্যটার মধ্যে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, পরের বাক্যে দেখো ফাইনাইট ভার্ব হচ্ছে, দেখো এটা ওয়েন্ট, তারপরে দেখো হচ্ছে এই যে লুকড, লুকড অ্যারাউন্ড কিন্তু একদম একসাথেই আছে, লুকড অ্যারাউন্ড, এইভাবে ওয়েন্ট আউট, এইভাবে। তো এরা হচ্ছে প্রত্যেকটা বাক্যে একটা করে ফাইনাইট ভার্ব এবং প্রত্যেকটা বাক্য কিন্তু এখানে সিম্পল সেন্টেন্স। এই বাক্যটাকে আমি 3টে অংশে ভাগ করলাম। কেমন, এইভাবে দেখো তারপরটা আসছি, দ্য ডোর ওয়াজ ওপেন, দরজাটা ছিল খোলা, নেগেটিভ করতে হবে, দেখো এটা সেম ছিল আগের পেজে, দ্য ডোর ওয়াজ নট ক্লোজড, দরজাটা বন্ধ ছিল না, তার মানে কি খোলা ছিল। এটা ছিল অ্যাফার্মেটিভ, এটা হলো নেগেটিভ। হ্যাঁ দেখো অর্থ দুটো একই হলো, দ্য ডোর ওয়াজ ওপেন, দরজাটা খোলা ছিল, দ্য ডোর ওয়াজ নট ক্লোজড, দরজাটা বন্ধ ছিল না, তার মানে কি খোলা ছিল, এইভাবে। তো এই গেল এই পেজটা, অর্থাৎ 69 পেজের গ্রামারের কিছুটা অংশ। এবার দেখো আসছে এই পেজেরই আর্টিকেল, প্রিপোজিশন এবং এরর সেকশনে। দেখো, দে কল্ড দেয়ার গুড বাইজ অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। কেমন, অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম মাই আইজ সেন্সিটিভ অনলি টু light and darkness. I was unable to tell what the girl looked like. এভাবে টেক্সটটা ভালো করে পড়বে, আমি কিন্তু বারবার বলছি টেক্সটটা যারা ভালো করে পড়বে তারা খুব সহজেই এই ধরনের আর্টিকেল প্রিপোজিশন দিয়ে ফিল আপগুলো সহজে করতে পারবে। ঠিক আছে, দেখো এবার দেখো আসি এরর্সে। ইনফ্যাক্ট আই উড সে মাইন্ড ওয়াজ এ ভেরি সিকিউরলি, দেখো সিকিউরলি দেওয়া আছে এখানটাতে, এটা কিন্তু ভুল আছে, এখানে কোনটা হবে দেখো যে সিকিউর হবে কিন্তু। হ্যাঁ, সিকিউর চাইল্ডহুড ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। তো এইটা হচ্ছে সঠিক উত্তরটা, এটা কিন্তু এখানটায় বসবে, সিকিউরলির জায়গায় সিকিউর বসবে। তো এই গেল B69 পেজ, অর্থাৎ যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক 2023 সালে
ইংলিশ যে কোশ্চেন পেপার ছিল তার গ্রামার সেকশনটা আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এইভাবে আজকে ভিডিওতে আমি এই কটা পেজের যে গ্রামার সেকশনগুলো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম তোমাদেরকে। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এইভাবে আমি এই টেস্ট পেপারের প্রায় সবকটা পেজ তোমাদেরকে সলভ করে দেখালাম, সবকটা পেজের গ্রামার সেকশনগুলো তোমাদেরকে সলভ করে আমি দেখালাম। তো যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে পরে লাইক শেয়ার করে দিও, আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এখানেই থাকলো, আবার দেখা হবে আরও একটা গুরুত্বপূর্ণ গ্রামারের টপিকের সাথে। বাই।